ভালোবাসা আসলে কি? বহুদিন আগে কুছ কুছ হোতা হ্যায় সিনেমায় শাহরুখ খান বলেছিল, ভালোবাসা মানে বন্ধুত্ব। যদি কেউ ভালো বন্ধুই না হতে পারে তবে তাকে ভালোবাসা যায় না। আচ্ছা, সত্যিই কি তাই? আর যদি খুব গাঢ় বন্ধুত্ব প্রেম না হয়ে ওঠে ভালোবাসা থাকা সত্ত্বেও, তবে তাকে কি বলা হয়? ভালোবাসার সফলতাই বা কি? মিলন নাকি পরিণতি? 99.8 গপ্প এফএমের বিশেষ নিবেদন, পৌলমী ঘোষের লেখা তোমাকে চাই। গল্পের সূত্রধার ও একটি বিশেষ চরিত্রে আমি পূজা। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। মানুষের অনেক কিছু জমানোর শখ থাকে ছোট থেকেই। রাহুলের বরাবরই দুঃখ জমানোর শখ। আসলে হয়তো এই একটা মাত্র জিনিসই খুব সহজলভ্য। সেটা জমানোর জন্য কোনো কষ্ট করতে হয় না, শুধু জিনিসটা জমিয়ে রেখেই কষ্ট পেতে হয় ভেতর ভেতর। ও বুঝতেই পারে না দুঃখগুলো কিভাবে চুপিসারে চলে আসে, গুটি গুটি পায়ে এসে আস্তানা বাঁধে ওর বুকের ভেতর। বুঝে ওঠার আগেই সেগুলো চুপচাপ ক্ষতের জন্ম নেয়। এই যেমন এখন জানলার পাশে একলা বসে আছে রাহুল, কোলে উদাসী গিটার। জানলার বাইরে একটা মন খারাপ করা হলুদ বিকেল, ঠিক যেন রাহুলের মনের প্রতিচ্ছবি। রাহুল নিজেও জানে না তার মন খারাপের আসল কারণটা কি। বুঝেই উঠতে পারছে না কেন মনের ভেতর জমাট বেঁধে আছে একটা চাপা কষ্ট। শুধু জানে গতকাল বিকেলের পর থেকেই একটা অজানা বিষণ্ণতা তাকে গ্রাস করছে। মনে হচ্ছে কিছু যেন সে হারিয়ে ফেলেছে। গতকাল রাহুল গিয়েছিল পমের বাড়ি। ওরা কলেজের 5 বন্ধু, রাহুল, পম, রিয়া, বাপন, রোহিত। তারা 5 জন একেবারে হরিহর আত্মা যাকে বলে। কলেজের 3টে বছর হেসে খেলে, আড্ডা মেরে আর পরীক্ষার টেনশন কিভাবে পার হয়ে গেছে ওরা বুঝতেই পারেনি। দেখতে দেখতে তাদের ফাইনাল ইয়ারের পরীক্ষাও হয়ে গেছে, রেজাল্টের অপেক্ষায় এখন। বাপন চাকরি পেয়েছে চেন্নাইতে, কিছুদিনের মধ্যে চলে যাবে। তাই কাল তারা একটা গেট টুগেদার মতো অ্যারেঞ্জ করেছিল পমের বাড়িতে। এরপরে বাকিরাও কে কোথায় চলে যাবে ভবিষ্যৎ গড়াতে, কবে কার সাথে দেখা হবে তার কোনো ঠিক নেই। তাই সব মিলিয়ে এই অ্যারেঞ্জমেন্ট। গতকাল তখন তাদের এই পার্টি মাঝপথে। স্ন্যাক্স প্রায় শেষ, কোল্ড ড্রিঙ্কসও শেষ, 2বার কফিও হয়ে গেছে। তাও রোহিত খিদে পেয়েছে করে চেঁচিয়ে যাচ্ছে। ওর পেটুক পোনা আর গেল না, মোটা হতে হতে একদিন বোধহয় ফেটেই যাবে। রোহিতকে থামাতে প্লেটে থাকা বাকি চানাচুর হুড় হুড় করে ওর মাথায় ঢেলে দেয় রিয়া। এই রিয়াটাও আর একজন বড় লোকের মেয়ে, জিনিস নষ্ট করে ভীষণ, তবে মনটা বেশ ভালো। প্রচুর মানুষকে হেল্প করে, একটা এনজিও চালায়। পড়াশোনা একদমই ভালোবাসে না। কলেজের পর বলেছে ও নাকি ওই এনজিওটাই চালাবে আর বাড়িতে বসে ঠ্যাং নাচাবে। পম ভেতর থেকে ইতিমধ্যে 1 বাটি চিপস নিয়ে এলো। ব্যাস, বাপন যেই ছিনিয়ে নিতে গেছে অমনি রোহিতের সঙ্গে তুমুল মারামারি। পেটুক রোহিতের চোখের সামনে থেকে চিপসের বাটি নিয়ে নেওয়া, সেটা কি আর সম্ভব? রাহুল ভেবেছিল এই সুযোগে বাটি থেকে কয়েকটা চিপস তুলে নিতে পারবে, কিন্তু সেই চেষ্টা বৃথা। তুই কেন খাবি? এই যে বললি ডায়েট করছিস, স্লিম ট্রিম রাখবি নাকি ফিগার? একদম হাত দিবি না। বলেই পিঠে একটা কিল মারল পম। ওর হাতে দুমদাম কয়েকটা মার খেয়ে অগত্যা গিটারটা নিয়েই টিং টিং করছিল। এই সময় গরম গরম সিঙাড়া আর একমুখ হাসি নিয়ে ঘরে ঢুকল পমের মা। রোহিতের কাছে তো তখন কাকিমা ভগবান সমান। সে ভাবছে কখন প্লেটটা হাতে পাবে। অন্যদের নজরও প্লেটের দিকেই, রোহিত যাতে সবকটা সিঙাড়া হাতাতে না পারে। কিন্তু কাকিমার একটা কথায় মুহূর্তে সবাই হতভম্ব। কাকিমা প্লেটটা রেখে বলল,
নাও, তোমরা সবাই মিলে খাও। আর তোমরা জানো তো নিরুপমার বিয়ে ঠিক হয়ে গেছে। মিনিট খানেকের জন্য কেউ নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। বিয়ে, তাও নিরুপমা অর্থাৎ পমের বিয়ে, এ কি করে সম্ভব? ধুস সালা, বিয়ে কে করবে? এইসব জিনিসে আমি নেই। জেনে শুনে কে নিজের ক্ষতি করে ভাই? এই রকম কথাবার্তা বলে আসা মেয়েটার বিয়ে, কেউ বিশ্বাস করতে পারছিল না প্রথমে কাকিমার কথায়। কিন্তু পমের চুপ করে থাকা দেখে বুঝল কথাটা সত্যি। ব্যাস, সবাই প্রশ্নের ঝুড়ি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল পমের ওপর। ব্যতিক্রম শুধু রাহুল। তার মন হঠাৎ করেই খারাপ হয়ে গেছিল কথাটা শুনে। রাগও হচ্ছিল কেমন যেন, কেন সে নিজেও জানে না। তারপর আর ওখানে মন বসেনি ওর। কাজ আছে বলে বেরিয়ে এসেছিল। বাড়ি ফেরেনি তখনই, রাস্তায় ঘুরছিল ইতিউতি। তারপর কি মনে হতে নন্দন চত্বরে গিয়েছিল। কত লোক ওখানে, কেউ বা কাজে এসেছে, কেউ বা ঘুরতে, কেউ কোনো প্রোগ্রামে সেজে গুজে প্রেম করতে বেরিয়েছে কয়েকজন। তাদের কত কথা, কত হাসি, একসাথে সিগারেটে টান, একই প্লেট থেকে চাউমিনের টুকরো, একই রুমালে ঘাম মোছা। প্রেমের কত ধরন থাকে, কত রকম প্রকাশ থাকে। মানুষ নিজেই হয়তো সবটুকু জানে না, বা জানার চেষ্টা করে জীবনভর। নন্দনের একতারা স্টেজের মাঠটায় বসে গিটারের সুর বাঁধছিল রাহুল। গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছিল তার, কিন্তু পারেনি। কি যেন একটা আটকে ছিল গলার কাছে। সে কি দুঃখ, রাগ, নাকি অপরিচিত কোনো ব্যথা, কে জানে। সেই গতকাল থেকেই উদাস হয়ে আছে তার মনটা। এখনো সে বিশ্বাস করতে পারছে না যে পমের বিয়ে। আর এই বিশ্বাস না করতে পারার পেছনে কারণটা পম নিজেই। পম এক অদ্ভুত মেয়ে। পুরো নাম নিরুপমা, কিন্তু কলেজে তাকে সবাই পম বলেই ডাকে। আর 4-5টা মেয়ের মতন নয়, একদমই গুন্ডা গোছের, টমবয় টাইপের, ভীষণ মারকুটে। ছেলেদের সাথে মারামারি করে যথারীতি। ওই রোগা শরীরে অত জোর কোথা থেকে আসে কে জানে। ছেলেদের সাথে মারামারির ব্যাপারটা ভাবতে একটা ঘটনা বোধহয় সবার চোখের সামনে ভেসে ওঠে। একদিন কলেজে ঢোকার মুখে দেখল ওদেরই একজন ক্লাসমেট মেয়ে একটা ছেলের সাথে বচসায় জড়িয়েছে। ছেলেটাকে ওরা চিনত। মেয়েটার পেছন পেছন অনেকদিন ধরে ঘুরে যাচ্ছে। ভদ্রভাবে না বলে দেওয়ার পরেও ওর পেছন ছাড়েনি। ওরা বচসা দেখে দাঁড়িয়ে পড়েছিল, ভাবছিল যাবে নাকি ওদের কাছে। তখনই হঠাৎ মেয়েটাকে আচমকা থাপ্পড় মেরে দিয়েছিল ছেলেটা। তারপরেই আর দাঁড়ায়নি, হন হন করে হাঁটা লাগিয়েছিল। ঠিক এমন সময় ওরা কিছু বুঝে ওঠার আগেই তড়িৎ গতি দিয়ে কে যেন একটা ছুটে চলে গেল ওদিকে। পম কাঁধের ব্যাগটাকে ওদের পাশে ফেলে দিয়ে ছুটছে ছেলেটাকে ধরবে বলে। ওকে দেখেই বোধহয় ছেলেটাও দৌড় লাগিয়েছিল। রাস্তার সিগন্যাল, চলন্ত গাড়ি, কোনো কিছুকেই পাত্তা না দিয়ে ছুটছিল পম। রাহুলের হাত পা জমে গেছিল ওকে দেখে। গাড়ি চাপা পড়বে তো মেয়েটা। কিন্তু বেপরোয়া পম কিছুতেই পরোয়া না করে অন্যায়ের প্রতিবাদ করতে গেছিল। জিত তো তার হবেই। ছেলেটা চড়চাপড় খেয়ে থানার বেঞ্চে বসেছিল তখন পমের মুখ রাগে লাল। হাতটা কেটে গেছে একটা চলন্ত গাড়ির মিররে লেগে। মেয়েটাকে নিয়ে পম আর রাহুল এসেছিল জিডি করাতে ছেলেটার বিরুদ্ধে। থানা থেকে বেরিয়ে রাহুল দোকান থেকে একটা ব্যান্ডেড কিনে নিয়ে ওর হাতে লাগাতে লাগাতে বলেছিল, কেন করিস এগুলো? অন্যায় করে পার পেয়ে যাবে, সাহস পেয়ে যেত তো ছেলেটা। মানছি অন্যায় করেছে, কিন্তু থানায় ডায়েরি করে দিলেই তো হতো। ওকে ধরে মারার কি ছিল? ও যে মারলো মেয়েটাকে, ওর ওই অ্যাবিউসিভ আচরণের প্রতিবাদ না করলে ও তো পেয়ে বসতো। কি ভেবেছে একটা ছেলে বলে পার পেয়ে যাবে? মারের বদলা না মারই হয়। তুই কি সবার বদলা নিবি বলে ঠেকা রেখে দিয়েছিস? যদি তোর কিছু হয়ে যেত? ওর দিকে কেমন করে একটা তাকিয়ে হেসেছিল পম। বলেছিল, কি আর হতো, মরে যেতাম।
তাতে কারোর কিছু যায় আসতো কি? দুঃখ পেতিস তুই? দুঃখ পেলেও কেমন দুঃখ পেতিস? একজন বন্ধু মারা যাওয়ার দুঃখ, নাকি পমকে হারানোর দুঃখ? উত্তর দিতে পারেনি রাহুল। সত্যি তো, কেমন দুঃখ পেত ও? কোন দুঃখটা কষ্ট দিত ওকে? মানুষ কি সত্যি জানে কোন দুঃখ কিভাবে চলে আসে অগোচরে? কি দুঃখে দুঃখী হয় সে? কলেজের ঝাল্লি পম এরকম ভাবেই একটা একটা আশ্চর্য কথা বলে বিপদে ফেলে দিত তাকে। কলেজে যাকে কোনোদিন অক্ষত অবস্থায় দেখা যায়নি, কোনোদিন পায়ে ব্যান্ডেজ, কোনোদিন ঠোঁট কেটে ফুলে আছে, কোনদিন কপালে আলু, অন্যায় দেখলেই ক্ষেপে ওঠে। কোনোদিন শোনে বাঁশের পুড়কি কাকুর হাত মুচড়ে দিয়েছে, কোন দিন অসভ্য অটোওয়ালার মাথা ঠুকে দিয়েছে, বন্ধুদের অন্যায়ভাবে বিপদে ফেলেছে কেউ, চলে গেল প্রতিশোধ নিতে একা শার্টের হাতা কোটাতে কোটাতে। কতবার রাহুল রোহিতরা বারণ করেছে ওকে। ওরে, এই সিনেমার হিরো মার্কা অ্যাটিটিউড বন্ধ কর। সব প্রতিবাদ যে তোকেই করতে হবে তার কোনো মানে নেই। কোন দিন মার খেয়ে মরবি লোকের হাতে? দূর, কে শোনে কার কথা? কানে তোলার মানুষ পম নয়। সেই পমেরই এক আশ্চর্য জীবনবোধ ছিল। সে মুহূর্তে বাঁচত, কোনোদিন ফিউচার প্ল্যানিং করেনি ও। কলেজের পর কি করবে সেটাও ভেবে রাখেনি, শুধু বলতো, কখন দুম করে মরে যাব, কি হবে প্ল্যান করে? প্ল্যান করতে নেই, কখনো ভেবেও রাখতে নেই। তবে ভাবনাটাকে সবসময় আটকে রাখা যায় না, কিন্তু প্ল্যানিং না করে থাকা যায়। এই তো দিব্যি আছি, সারাদিন হই হুল্লোড় করে কাটাচ্ছি, ঘুমোতে যাচ্ছি রাত্রে। পরের দিন সকালে যদি আবার জাগতে পারি, তখন সেই দিনটা আবার বিন্দাস বেছে নেব। কেন এমন বলতো ও তা কেউ জানে না। হয়তো দুঃখ ছিল কোনো গভীর, যা সে বলতে পারেনি কোনোদিন। সারাদিন বকবক করা মেয়েটা হয়তো মনের কথাই কাউকে কোনোদিন বলে উঠতে পারেনি। রাহুল আর পমের প্রথম আলাপটাও অদ্ভুত। কলেজের প্রথম দিন ক্লাসে ঢুকেই দেখতে পায় একটা লম্বা মেয়ে, চুলটা ছোট করে কাটা, একটা টি শার্টের ওপর একটা শার্ট পরা, হাতা গুটিয়ে কনুইয়ের ওপর তোলা, একটা ছেলের কলার ধরে খুব ধমকাচ্ছে। রাহুল ভেবেছিল র্যাগিং হচ্ছে বোধহয়, তাই ক্লাসমেটকে সাহায্য করতে গিয়েছিল। কিন্তু ঠিক তখনই ঘুষি পাকানো মেয়েটার হাত তার মুখের ওপর এসে পড়ে। তারপর আর কিছুই মনে নেই ওর। জ্ঞান হতে দেখে সেই মেয়েটাই জল ছেটাচ্ছে মুখে, আর বাকিরা ভিড় করে তাকিয়ে আছে ওর দিকে। একটু ধাতস্থ হওয়ার পর সে জানতে পারে ওই ছেলেটা নাকি ওদের ক্লাসে ঢুকে একটা মেয়েকে বিরক্ত করছিল, আর তার প্রতিবাদ চলাকালীন রাহুল সাহায্য করতে এসে পড়ায় ওকেই ছেলেটার সঙ্গী ভেবে নেওয়া হয়েছিল। তাই এই ঘুষি। কোনো মেয়ের হাতে এত জোরে ঘুষি খাওয়ার অভিজ্ঞতা রাহুলের নেই। একটু রাগ হয়েছিল তাই তার, কিন্তু সেই রাগ মুহূর্তেই ভেঙে গেছিল যখন সেই মেয়েটাই ক্ষমা চেয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় তার দিকে। ভুল হয়ে গেছে ইয়ার, মাফ করে দে একবারটি। রেগে থাকিস না প্লিজ, চল বন্ধু হই। হবি? তাদের 5 জনের বন্ধু গ্রুপটা বেশ নাম করা ছিল কলেজে, পমের জন্যই বিশেষত। সবাই জানতো এটা পমের গ্রুপ। ও খুবই পপুলার কলেজে, ভালো স্বভাব চরিত্র আর ব্যবহারের জন্য। তাছাড়া ইন্টার কলেজ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ জিতে সে কলেজকে কাপ এনে দিয়েছে, সেই জন্য প্রফেসরদেরও প্রিয় পাত্রী। তবে রাহুলেরও একটা ফ্যান বেস তৈরি হয়ে গিয়েছিল কলেজে তার গিটার আর গানের জন্য। অফ টাইমে ক্যান্টিন মাতিয়ে রাখে সে। কলেজের সমস্ত অনুষ্ঠান রাহুলের গান ছাড়া আর গিটার ছাড়া চলেই না। একদিন ফাঁকা ক্লাসে একা একা বসেছিল রাহুল গিটার হাতে। হঠাৎ পম কোথা থেকে এসে কেড়ে নিল গিটারটা। রাহুল চাইলেও দিল না। তখন সে কিছুটা অবজ্ঞার সুরেই বলেছিল, বাজাতে তো পারবি না, নিয়ে রেখে অ্যাটিটিউড মারছিস কেন? ছবি তুলে দেবো? পোজ মার, ছবি তুলে দিচ্ছি। তারপর আমার গিটারটা ভালোয় ভালোয় ফেরত দে মা আমার, তোর হাতে ওটা আস্ত থাকবে না।
পম ওর দিকে তাকিয়ে হাসল শুধু। তারপরেই রাহুলকে অবাক করে দিয়ে গেয়ে উঠেছিল, কবিতার কলকাতা শহরের পথে পুরনো নতুন মুখ ধরে ইমারতে অগুন্তি মানুষের ক্লান্ত মিছিলে অচেনা ছুটির ছোঁয়া তুমি এনে দিলে। নগরী ক্লান্তিতে তোমাকে চাই, এক ফোঁটা শান্তিতে তোমাকে চাই, বহুদূর হেঁটে এসে তোমাকে চাই, এ জীবন ভালোবেসে তোমাকে চাই। সঙ্গে পারফেক্ট গিটার। শেষ হওয়ার পর হতভম্ব রাহুলের মাথায় টোকা মারল। ওই ভাবলা কুমার, মুখটা বন্ধ কর, আজ তো জলহস্তি ঢুকে যাবে তো। কপালে হাত বোলাতে বোলাতে রাহুল জিজ্ঞাসা করেছিল, তুই তো আমার থেকেও ভালো গান গাস, আর গিটারটাও তো। আচ্ছা, তুই কলেজে বাজাস না কেন তাহলে? পম উত্তর দিয়েছিল, আমি স্টেজের ওপর থাকলে স্টেজের ওপরে দাঁড়িয়ে থাকা তোকে কে দেখতো রাহুল? তুই যখন গান গাস, পাগলের মতো গিটারে ঝড় তুলিস, আমি দর্শকের ভিড়ে দাঁড়িয়ে তোকে দেখি। সেই সময় তোর মুখে একটা আলাদাই খুশি, একটা উজ্জ্বলতা ফুটে ওঠে। সেটা দেখতে খুব ভালো লাগে রে। এই ভালো লাগাটাকে নষ্ট করে দি কি করে বল? বলে চলে গেছিল পম ক্লাস ছেড়ে। রাহুল সেদিন বুঝতে পারেনি ওর কথা, বোঝার চেষ্টাও হয়তো করেনি ও। কলেজের শেষ বছরের টিচার্স ডেটা ওরাই আয়োজন করেছিল। ওরা তখন থার্ড ইয়ার। ওদের ডিপার্টমেন্টের নিয়ম হলো থার্ড ইয়ার অর্থাৎ সিনিয়র স্টুডেন্টসরা পুরো প্রোগ্রামটা অ্যারেঞ্জ করে। সেই মতো কয়েকদিন ধরে ভীষণ ব্যস্ততা সবার মধ্যে। কে কি পারফর্ম করবে, কি গিফট দেওয়া হবে প্রফেসরদের, সেই নিয়ে তুমুল উত্তেজনা। পেটুক রোহিত ঠিক করেছে প্রোগ্রামের পর খাবারের প্যাকেট কীরকম হবে ইত্যাদি। দেখতে দেখতে দিনটা কাছে চলে এলো। আগের দিন রাহুলরা 5 মুন্ডু একসাথে বসে আছে ক্লাসের শেষে। ঠিক হয়েছে সেদিন সবাই ট্র্যাডিশনাল ড্রেস পরবে, ছেলেরা পাঞ্জাবি আর মেয়েরা শাড়ি। সেই নিয়েই আড্ডা চলছিল। এমন সময় রিয়া বলল, এই পম, তুই কি পরবি কাল? কার্গো আর টি শার্ট যেমন পরি। আমরা সবাই শাড়ি পরবো আর তুই টি শার্ট? এই না না না, তুই তুই শাড়ি পর প্লিজ। বাপন পেছন থেকে খ্যাঁ খ্যাঁ করে হেসে উঠল। এরকম শিয়ালের মতো হাসার কি হলো? হাসবেই তো। তুই আমাকে শাড়ি পরতে বলছিস? তুই কি চাস আমি শাড়ি পরে বাসে উঠতে গিয়ে জড়িয়ে পড়ে গিয়ে বাসের তলে চলে যাই, তারপর আমার মরা মুন্ডু নিয়ে নাকের জলে চোখের জলে হওয়া আর কি? রাহুল যথারীতি গিটার নিয়ে টিং টিং করছিল, সেটা রেখে বলল, ঠিক আছে, সবাই বলছে যখন একদিন তো শাড়ি পরতে পারিস, বা অন্তত মেয়েদের জামা কাপড়, মেয়েদের মতো সাজগোজ। 3 বছর ধরে শুধু ছেলেদের কার্গো, ছেলেদের শার্ট এইসব পরেই দেখে আসছি। জামাও কিনতে যাস আমাদের সাথে, কোনোদিন যা রিয়ার সাথে ও ফিমেল কাউন্টারে। হ্যাঁ পম, তুই সবার কথা মতো মেশে যায়, আর আমরাও পৃথিবীর অষ্টম আশ্চর্যটা দেখেনি। পরের দিন সবাই তাড়াতাড়ি চলে এসেছিল কলেজে। প্রোগ্রাম শুরু হবে এবার, অথচ পমের দেখা নেই। এদিকে ও ছাড়া কেউ জানে না প্রফেসরদের গিফটগুলো কোথায় রাখা আছে, ফোনেও পাওয়া যাচ্ছে না তাকে। এই সময় দেখা গেল পম আসছে, পরনে হলুদ কার্গো আর তার উপরে একটা নীল শর্ট কুর্তি, যেটা হাঁটুর ওপরে হওয়ার কথা ছিল, কিন্তু পম লম্বা হওয়ায় ওর কোমরের নিচে এসে থেমে গেছে। এক কানে দুল, চোখে মোটা কাজল আর কপালে টিপ। কেউ আর কথা বলার অবস্থাতে ছিল না ওকে দেখে। রোহিত নিস্তব্ধতা ভেঙে বলে উঠল, আই বাস, অষ্টম আশ্চর্য। অষ্টম আশ্চর্যই বটে, পমকে তো চেনাই যাচ্ছে না। রিয়া ছুটে গিয়ে জড়িয়ে ধরল তাকে।
কি সুন্দর লাগছে তোকে পম। পম একটু অপ্রস্তুত হয়ে গিয়ে নিজের ফর্মে চলে এলো। এই তোদের জন্য আমি কোনোদিন মরবো জানিস তো। মায়ের পায়ের কাছে লাট্টুর মতো ঘুরে ঘুরে মায়ের একটা কুর্তি জোগাড় করলাম, কায়দা করে একটা কাঁথা স্টিচের ওড়নাও নিয়েছিলাম। বাসের ভিড়ে নামতে গিয়ে সেটা বাসেই থেকে গেছে। ধুর, মায়ের কাছে যদি আমি এখন ক্যাঙালি খাই, এই তোদের সব কটাকে আমি দেখে নেবো জানিস তো। সেদিন প্রোগ্রামের শেষে রাহুল তাকে বলল, এই চল তোকে বাড়ি ছেড়ে আসি, নয়তো ওড়না হারানোর জন্য আবার বকা খাবি। আমি গিয়ে ব্যাপারটা ম্যানেজ করছি, চাপ নেই। যাবি? চল। বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে রাহুল বলল, আচ্ছা, কাল তোকে যে শাড়ি পরতে বললাম, পরলি না কেন? ইচ্ছে হয়নি তাই। তুই তো জানিসই আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু করি না। রাহুল হাসল অল্প। এটাই শুনতে চাইছিল ও। পমকে আজ দেখে ওর ভালো লেগেছে ঠিকই, কিন্তু তারপর ভাবছিল, পম কি ওর বা ওদের সবার কথায় অন্যরকম ড্রেসে একটু সেজে এলো? পম কোনোদিন নিজের ইচ্ছের বিরুদ্ধে কিছুই করে না, আর এই ব্যাপারটাই রাহুলের ভালো লাগে বরাবর। পম এগিয়ে গেছিল, একটু দৌড়ে তার পাশে গিয়ে আবার জিজ্ঞেস করলো রাহুল, তাহলে কুর্তি পরে এলি যে, সেটা কি নিজের ইচ্ছায়? বলতে পারিস। ভাবলাম কোনোদিন তো এসব পড়ি না, কলেজটা শেষও হয়ে যাচ্ছে, দেখি নিজেকে কেমন লাগে একটু আলাদাভাবে। দেখি যদি কারোর ভালো লেগে যায়। ওর দিকে মুখ তুলে তাকালো পম। বড় বড় চোখ আজ কাজলে একটু অন্যরকম লাগছে। কি আশ্চর্য, ওকে কেমন সরঞ্জিতের গল্পের নায়িকা লাগছে হঠাৎ করে। হ্যাঁ, ওর লম্বা উড়িয়ে দেওয়া চুল নেই, শাড়ির আঁচল নেই, গায়ের মধ্যে লেপ্টে থাকা ভেজা বিকেলের গন্ধ নেই, বরং সারাদিনের পরিশ্রমে গায়ের ঘামের গন্ধের আঁশটে ভাব আছে। নারী সুলভ পেলবতা নেই, কঠোরতা আছে। তবুও কি যেন একটা ওকে গল্পের নায়িকা বানিয়ে দিচ্ছে। কি আছে পমের মধ্যে, ভেবে পেল না রাহুল। তারপরেই বুঝতে পারল ব্যাপারটা। এই ঘন বিকেলের আলোয় পমকে কেমন দুঃখী লাগছে। এক প্রবল বিষণ্ণতা তার চোখ দুটোকে গ্রাস করেছে। এই তো সরঞ্জিতের নায়িকা, যার মনের মধ্যে অজানা কোনো এক ব্যথা আছে, ক্ষত আছে, যার হদিশ হয়তো কেউ কোনোদিন পাবে না। দুঃখই বোধহয় কোনো মানুষকে গল্পের চরিত্র বানিয়ে দেয়, ঠিক যেমন এখন বানিয়ে দিয়েছে পমকে। কি রে, তাকিয়ে আছিস কেন হাঁ করে? পমের কথায় চমক ভাঙল রাহুলের। জিজ্ঞাসা করল, তোকে কাজল, টিপ এসব কে পরিয়ে দিল? কাকিমা? না, নিজে পড়েছি। তুই এসব পারিস? কবে শিখলি? মানুষ চেষ্টা করলে সব পারে। আমি চেষ্টা করেছি, তাই পেরেছি। তা এক কানে দুল পড়েছিস কেন? আর এক কানে কি পড়ার চেষ্টা করা গেল না? নাকি ওটাও হারিয়েছিস? আরে ইয়ার, জানিস তো কোনোদিন দুলই পড়িনি। অন্য গানের এই যে দুল পড়ার যে এই যে হোলটা, এটা বুঝে গেছে। সত্যি পাগলি আছিস জানিস তো তুই। যাই হোক, ভালো লাগছে তোকে। পম কিছু বলেনি, শুধু ওর দিকে মুখ তুলে একটু অদ্ভুতভাবে হেসেছিল। বাড়ি ঢোকার সময় হঠাৎ বলল, রাহুল, তুই কখনো কাউকে ভালোবেসেছিস? অবাক হয়ে মাথা নেড়েছিল ও। পম আবার সেই অদ্ভুতভাবে হেসেছিল। কাউকে ভালোবেসে দেখিস, একদম অন্যরকম অনুভূতি একটা, দেখবি। বলে রাহুলের অবাক দুই চোখকে উপেক্ষা করে বাড়ি ঢুকে গিয়েছিল পম। এরপর একদিন ক্লাসে রাহুল আর বাপন একই বেঞ্চে বসেছিল। বোরিং লেকচার চলছে, ফিসফিস করে ওরা কথা বলছে। বাপন হঠাৎ বলে উঠল রাহুলকে, এই রাহুল, জানিস তো
পম বোধহয় তোকে ভালোবাসে। রাহুল কিছু না বলে হেসেছিল। বাপন আবার জিজ্ঞেস করেছিল, তুই কি পমকে ভালোবাসিস? রাহুল এরপর খ্যাক করে হেসে উঠেছিল। ক্লাস চলাকালীন বলে জোরে শব্দ করতে পারিনি। চাপা আওয়াজে হ্যাঁ হ্যাঁ করে হাসতে হাসতে বলেছিল, তুই হাসালি বাপন, আমি ভালোবাসবো পমকে? ও তো ছেলে না মেয়ে তাই বোঝা যায় না। ওর মতো মেয়েকে ভালোবাসা যায় নাকি? বলে হাসতে হাসতে পেছন ফিরে তাকিয়ে দেখেছিল ওদেরই পেছনের বেঞ্চে বসে বড় বড় চোখ মেলে ওর দিকে তাকিয়ে আছে পম। ক্লাসে মন দিয়েছিল রাহুল। পমকে রাহুলের ভালো লাগে না তা নয়, কিন্তু তা শুধুই এক ভালো বন্ধু হিসেবে। ওরা বেস্ট ফ্রেন্ড, সারাক্ষণ মারামারি করছে, এই ওর পেছনে লাগছে, সব কথা শেয়ার করছে। কিন্তু ভালোবাসার কথা শুনলেই হাসি পেয়ে যায়। এই গুন্ডা মারকুটে মেয়েটা কাউকে ভালোবাসতে পারে নাকি? বাপনটা বড্ড বোকা। কিন্তু আজ নিজেকেই বড্ড বোকা লাগছে রাহুলের। পমের বিয়ে হয়ে যাওয়ার কথা শুনে মনে হচ্ছে যা হয়তো সে পেতে পারত তা ইচ্ছে করেই হারিয়ে দিয়েছে চিরজীবনের মতো। সেই দিনের পর তাদের 5 জনের মধ্যে যোগাযোগ থাকলেও দেখা সাক্ষাৎ হয়নি আর। একদিন ফোন এসেছিল রিয়ার কাছ থেকে। পমকে বিয়ের আগে আইবুড়ো ভাত খাওয়াবে সবাই মিলে, সেই রকমই প্ল্যান করছে তারা। রাহুল রাজি হয়নি, বলেছিল ওর কাজ আছে, ও যেতে পারবে না। পমকে ওর তরফ থেকে শুভেচ্ছা রইল, কেউ যেন কিছু মনে না করে। রিয়া কিছু বলেনি আর, জোরজার করেনি, শুধু বলেছিল, শোন রাহুল, তুই ওর বেস্ট ফ্রেন্ড। বিয়ের পর সবার জীবন বদলে যায়, আর ওর এই জীবনের শেষ বেলায় একবার দেখাও করবি না? পম থেকে নিরুপমা হয়ে ওঠার আগে শেষবারের মতো তোর পমকে একবারও দেখবি না? গলার কাছটা ব্যথা ব্যথা করে উঠেছিল ওর। সেটাকে পাত্তা না দিয়ে হেসে বলেছিল, কি যে বলিস, বিয়ের পরও ও আমার পম, মানে আমাদের পম হয়েই থাকবে, ও বদলাবে না। সেদিন না বললেও মনের ভেতর তারিখটা কেটে বসেছিল ওর। সেই তারিখে সকাল থেকে বারবার মনে হচ্ছিল আজ পমের সাথে সত্যি হয়তো শেষবারের মতো দেখা হতো। সেই সুযোগটাও ডুবিয়ে দিয়েছে সে। ও কি বরাবরই এরকম ভাবে সবকিছুই হারিয়ে ফেলবে? বাড়িতে থাকতে পারেনি, ছটফট করতে করতে বিকেলবেলায় বেরিয়ে পড়েছিল বাড়ি থেকে। গিয়ে বসেছিল গঙ্গার ঘাটে, কাশীমিত্তির ঘাট। ঘাটে এসে সবাই যে চত্বরগুলোয় ভিড় করে ও সেখানটায় বসেনি। রাহুল বসেছে তার আর পমের প্রিয় জায়গাটায়। এদিকের ঢালু ঘাটটা এমনিতেই ফাঁকা থাকে। তার এক প্রান্তে একটা বন্ধ হয়ে যাওয়া চায়ের দোকান আছে। সেই দোকানের সামনে সরু একটা এবড়ো খেবড়ো সিমেন্টের বেঞ্চ তাদের বসার জায়গা। যখন চায়ের দোকানটা ছিল তখন বোধহয় এখানে ভিড় করে থাকতো মানুষজন। এখন দোকানটা নেই, কিন্তু ফাঁকা বেঞ্চটা পড়েই আছে। এভাবেই মনে হয় মানুষ হারিয়ে যায়। এই বেঞ্চে যেমন এখন একা বসে আছে রাহুল, যেখানে আগে কত আড্ডা মেরেছে সে আর পম। সামনের জলের দিকে তাকিয়ে বকেই গেছে মেয়েটা, আর ও শুনেই গেছে। ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেছে চোখের নিমেষে। এখন চোখের সামনে নিস্তব্ধ জল, দু একটা মাছ ধরা নৌকার আনাগোনা। পাখিদের ঘরে ফেরার কিচিরমিচির ছাড়া কিছুই নেই। কোনো কথা নেই, শব্দ নেই, বন্ধু নেই। ঠিক এমন সময় পেছন থেকে এসে চোখ চেপে ধরল কে। আচমকা ঘাবড়ে গিয়ে চোখের ওপর চেপে ধরা হাত দুটোকে ধরল। নাকে এলো খুব চেনা একটা গন্ধ। তার ঘাড়ের ওপর এমন অবলীলায়
কে আর হুমড়ি খেয়ে পড়তে পারে? এ কি পম, তুই? চোখে হাত চাপা অবস্থাতেই চেঁচিয়ে উঠল রাহুল। পমের এরকম অপ্রত্যাশিত আগমন আশা করেনি বলেই হয়তো। ওর কথা শুনে চোখ ছেড়ে ওর পাশে এসে দাঁড়ালো পম। যা, চিনে ফেললি? ওর দিকে হাঁ করে তাকিয়েছিল রাহুল। এটা কে? গায়ে একটা আকাশি রঙের কুর্তি, ফুলছাপ দেওয়া পাতিওয়ালা প্যান্ট, গলায় ওড়না পরে কে দাঁড়িয়ে আছে এটা ওর পাশে? ঘন কালো কাজল পরা চোখ নিয়ে কে তাকিয়ে হাসছে ওর দিকে? এটা কি সত্যি পম নাকি অন্য কেউ? শেষ বিকেলের রোদ্দুরে পমকে কেমন মায়াবী লাগছে। মনে হচ্ছে এ যেন তার চেনা পম নয়, কোনো পরী এসে তার জাদু ছড়ি ঘুরিয়ে তাকে পাল্টে দিয়েছে, ঠিক সিন্ডারেলার মতো। সূর্য ডুবলে সেই জাদুও কেটে যাবে আর রাজকুমারও হারিয়ে ফেলবে তাকে। কিরে ভাবলা কুমার, এখানে একা বসে কেন? পমের কথায় ঘোর কাটে রাহুলের। ও এসে বসেছে তার পাশের বেঞ্চে, ঠিক যেমন ওরা বসে বরাবর, ঠিক সেই আগের মতো। তবুও কি যেন একটা নেই, অসম্পূর্ণ বা অন্যরকম। তুই এখানে হঠাৎ? আমাদের 5 মুন্ডুর বাকিরা আমাকে সারপ্রাইজ দিয়ে আইবুড়ো ভাত খাওয়াতে ডাকলো। সেখানে গিয়ে তো আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। তুই আসিসনি দেখে। তোর নাকি কাজ আছে? আমি জানি, ঠিক ঢপ দিয়েছিস। ফোন করলাম, সেটাকেও সুইচ অফ। হ্যাঁ, তাই ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে তোর বাড়ি গেলাম। ও বাবা, তুই সেখানেও নেই। তখনই বুঝতে পেরেছি এখানে এসেছিস, তাই চলে এলাম। কেন এত বুঝিস আমায়? আচমকা প্রশ্নে থতমত খেয়ে গেল ও। রাহুল ওর দিকে শান্তভাবে তাকিয়ে আছে প্রশ্নটা করে। ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে জলের দিকে তাকালো পম। সূর্যটা আরও একটু ডুবে গেছে, সন্ধ্যা নামতে বেশি বাকি নেই আর। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তোকে তো বুঝবই। কই, আমি তো তোকে এত বুঝি না। বুঝিস না? কই বুঝিস না? বুঝিস তো, কখন আমি রেগে যাই, কখন আমি। তাহলে কেন এখন বুঝতে পারছি না পম? ওর কথা শেষ হবার আগেই রাহুল জিজ্ঞেস করে। অবাক হয়ে ওর দিকে তাকায় পম। কি বুঝতে পারছিস না রাহুল? তোকে তোকে বুঝতে পারছি না, চিনতেও পারছি না। এই কুর্তি ওড়না পরা তুই তো আমার চেনা পম নোস। তুই এত সহজে পম থেকে নিরুপমা হয়ে গেলি। আর তাই যদি হোস, তাহলে কেন আবার এসেছিস আমার কাছে আমার পম হয়ে? একটু হাসলো পম, তারপর বলল, মা পড়িয়ে দিয়েছে ভাই। বললো এবার আমার বিয়ে হবে, আগের মতো করে ঘুরে বেড়ানো আর চলবে না। এই চুলটাও নাকি লম্বা করতে হবে। নিজের ইচ্ছের বিরুদ্ধে চলতে শিখে গেলি তাহলে, বল? রাহুলের কথায় পম আবার তার বড় বড় চোখ মেলে তাকালো ওর দিকে। পমের চোখে কি ঘন মেঘ জমেছে, নাকি সন্ধ্যা নামার অন্ধকারে এরকম লাগছে? একটা দীর্ঘশ্বাস ফেলল পম। চুপ করে রইল কিছুক্ষণ। পাশের ট্রেন লাইন দিয়ে একটা ট্রেন চলে গেল সাইরেন বাজিয়ে। তারপর আবার সব চুপচাপ। আমার এক বড় দাদা ছিল জানিস, আমার থেকে 8 বছরের বড়। জ্ঞান হওয়া থেকে দেখে আসছি দাদাকে নিয়েছিল বাবার অনেক স্বপ্ন। পরিবারের বড় ছেলে, তার ফিউচার প্ল্যান করে টাকা পয়সা জমিয়ে রেখেছিল আমার মধ্যবিত্ত বাবা। বড় হয়ে ছেলে ডাক্তার হবে, এই ছিল আশা। হলো তাই, জয়েন্টে র্যাঙ্ক করে দাদা ডাক্তারি পড়তে ঢুকলো।
তখন আমার 11 না 12 বছর বয়স। এক রাত্রে খবর এলো দাদা হোস্টেলে র্যাগিং সহ্য না করতে পেরে সুইসাইড করেছে। শাস্তি পেল না কেউ, কোনো প্রমাণ তো নেই কারা র্যাগিং করেছে। শুধু দাদা আর বাড়ি ফিরল না। বাবা তারপরেই কেমন পাগল পাগল হয়ে গেল। আমার আদর্শ বাবা আর ফিরেও তাকাতো না আমার দিকে। আমি সব সময় চেষ্টা করতাম দাদার মতো হতে, বাবার বড় ছেলে হয়ে উঠতে, কিন্তু বাবা আমাকে তার বড় ছেলের জায়গা দেয়নি। আমি কি পড়তাম না পড়তাম বাবা জানতও না। আমাকে নিয়ে যে বাবা কোনো দিন কোনো স্বপ্ন দেখেনি। তখন আমি 11-এ পড়ি। একদিন সকালে মায়ের ডাকে ঘুম ভাঙল। বাবা আর নেই, ঘুমের মধ্যেই চলে গেছে ম্যাসিভ হার্ট অ্যাটাকে। আমি মৃত্যুকে দুবারই খুব কাছ থেকে দেখেছি। আমি জানি প্ল্যান করতে নেই, যেটা ভাববো সেটাই হবে তার কোনো মানে নেই। জীবন কখন কাকে কোথায় নিয়ে আসবে তা কেউ জানে না। রাহুলের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল পম। অন্ধকার নেমেছে, রাস্তার আলো ঢেকে দিয়েছে গাছের ছায়া। কারোর মুখ ভালো করে দেখা যাচ্ছে না, তবুও রাহুল যেন দেখতে পেল পমের চোখের কোণা চিকচিক করছে। ওর কি এখন সান্ত্বনা দেওয়া দরকার? কিভাবে সান্ত্বনা দেয় সে তো জানে না। একবার কি পিঠে হাত রাখবে পমের? ওর ভাবনা ছিন্ন করে দিয়ে আচমকাই উঠে দাঁড়ালো পম। এই জীবনে কোনো মানুষই কাউকে চেনে না রাহুল। নিজেই নিজেকে পুরোটা চিনে উঠতে পারে না কেউ। আর বোঝার ব্যাপার, তুই বোধহয় সত্যিই আমাকে বুঝিসনি, কিংবা নিজেকেই বুঝিসনি। চলি রে, ভালো থাকিস। হ্যাঁ, পম চলে গেল। তার সাথে হয়তো চলে গেল তাদের দুজনের এতদিনের ভালো সময়ের শেষটুকু। অন্ধকার একলা বেঞ্চিতে বসে থাকলো রাহুল। নিজের মনেই ফিসফিসিয়ে বলল, আমাদের গল্প কি তবে এখানেই শেষ? ওর কথা শুনতে পেল না কেউ। জলের শব্দ, দূরের মানুষের কোলাহল, সাইকেলের বেল, সবকিছুর মধ্যে হারিয়ে গেল ওর কথা। ঠিক যেমন ভাবে মানুষ হারিয়ে যায়, কেউ জানতেও পারে না, অথচ সবকিছু ঠিক স্বাভাবিকভাবেই চলতে থাকে। কাছের মানুষ দূরে তুইয়া, মরিয়া আমি ধরফড়াইয়া রে, দারুণ জ্বালা দিবানিসি, দারুণ জ্বালা দিবানিসি, অন্তরে অন্তরে আমার এত সাধের মনোবধুয়া, হায় রে কি জানি কি করে, ওরে নীল দরিয়া আমায় দে রে দে সাড়িয়া, বন্দি হইয়া মন পাখি হায় রে কান্দে রইয়া রইয়া।
এরপর কেটে গেছে বেশ কয়েকটা মাস। রাহুলদের সবার রেজাল্ট খুব ভালো হয়েছে। পম প্রতিবারের মতো টপার। বাপন চেন্নাই চলে গেছে চাকরি নিয়ে। রাহুল একটা মিউজিক রিয়েলিটি শোতে চান্স পেয়েছে, সেই নিয়ে ভীষণ ব্যস্ত সে। মাঝে একদিন পমের বাড়ি থেকে বিয়ের কার্ড এসেছিল। দিনটা কবে ছিল সে ভুলে গেছে, তার যাওয়া হয়নি। কিছুটা ইচ্ছে করেই সে যায়নি। পমকে বিয়ের সাজে অন্য কারো হয়ে যেতে দেখতে মন চায়নি। ওর সেই কার্গো টি শার্ট পরা পমকেই সে মনে রাখতে চায়। আজ বিকেলটা অন্ধকারে ঢাকা, মেঘ করেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। এমন সময় ডাকে চিঠি এলো রাহুলের নামে, নীল রঙের খাম। রাহুল অবাক, এই ইন্টারনেটের যুগেও চিঠি। ঘরে এসে খামের ওপর নামটা দেখে ভীষণ অবাক হলো রাহুল। নিরুপমা, পম। পম চিঠি লিখেছে, নীল খামে পাঠানো নীল চিঠি। পম জানে এটা রাহুলের প্রিয় রং। অত্যন্ত কৌতূহল নিয়ে চিঠিটা খুলল রাহুল। কোনো সম্বোধন নেই, শুধু কিছু বলতে না পারা মনের কথা ফুটেছে চিঠির পাতার ওপর। ভালোবেসেছিলাম তোকে রাহুল, খুব ভালোবেসেছিলাম। ভেবেছিলাম তোর হাত ধরে পেরিয়ে যাব একের পর এক পাহাড়, তারপর কোনো এক পাহাড়ি নদী তীরে চুপ করে বসে থাকব, গান গাইব, যেখানে তুই ছাড়া কেউ শুনবে না আমার গান, কেউ জানবে না আমিও গান গাইতে পারি। ভেবেছিলাম ঘর বাঁধবো তোর সাথেই এই শহরে, আমাদের ভালোবাসার শহর কলকাতায়। ছোট্ট একটা ফ্ল্যাট, একটা বারান্দা, তোর গিটার, আমার শীতকাতুরে দুপুর। কি খুব অবাক হচ্ছিস তাই না? আমার মতো একটা মেয়ে এই কথাগুলো লিখতে পারে ভেবে? জানি বিশ্বাস হচ্ছে না, এই গুন্ডা ছেলে ছেলে মার্কা মেয়েটা ভালোবাসতে পারে শুনে, তাও তোকে। জানিস, আমি নিজেও খুব অবাক হয়েছিলাম, নিজেও বিশ্বাস করতে পারছিলাম না যে কখন তোর কাছে বন্ধুত্বের দাবিটা ভালোবাসার দাবিতে পরিণত হয়েছে। তোকে বলবো ভেবেছিলাম, প্রপোজ নয়, জাস্ট বলবো ইয়ার হেব্বি ফেসে গেছি, ভালোবেসে ফেলেছি। কিন্তু আমার কপাল দেখ, যেদিন বলবো ভেবেছিলাম সেই দিনই তুই বুঝিয়ে দিলি আমার মতো মেয়েদের ভালোবাসা যায় না। বাপনটা বড্ড বোকা, সেদিনই তোকে জিজ্ঞাসা করতে হলো যে তুই আমাকে ভালোবাসিস কিনা। খুব কষ্ট পেয়েছিলাম সেদিন। বাড়ি ফিরে ঘরে বসে আছে চুপ করে, মা এসে বলল বিয়ের সম্বন্ধ এসেছে আর একটা। অনেকদিন ধরেই মা বলছে বিয়ের কথা, বাবা নেই, মা একা হাতে বড় করেছে, বিয়ের দায়িত্ব তাড়াতাড়ি পালন করে দিতে চাইছে। এতদিন আমি এড়িয়ে গেছি, সেদিন কি মনে হলো হঠাৎ করেই রাজি হয়ে গেলাম বিয়ের জন্য। কিন্তু পারলাম না রে বিয়েটা করতে। পরে ভেবে দেখলাম তোকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না, আর যাকে ভালোবাসতে পারবো না তাকে বিয়ে করলে তাকে ঠকানো হবে, তাই না? নিজেকেও তো। বিয়েটা ভেঙে দিলাম বিয়ের 2 সপ্তাহ আগে। মা কিছুতেই আমাকে রাজি করাতে পারেনি, খুব দুঃখ পেয়েছে। মাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু কি করব, আমার সালা ভাগ্যটাই গোলমেলে। কলেজের দিনগুলোতে তোকে সব কিছু বলতাম, সব কিছু শেয়ার করতাম তোর সাথে, তাই ভাবলাম তোকে জানিয়ে দিই সব। তা বলে ভাবিস না জোর করে তোর ভালোবাসা পেতে চাইছি, কারণ এরপর খুঁজলেও আমাকে আর পাবি না। এই চিঠিটা যখন তুই পাবি তখন আমি হয়তো ফ্লাইটে, বাগডোগরা। তুই
তুই তো জানিস ট্রেকিং, ঘুরে বেড়ানো এটা আমার শখ। তাই সেই শখের বশেই 18 মাসের একটা ট্যুরিজম অ্যান্ড ট্রাভেলসের ডিপ্লোমা কোর্স করেছিলাম উচ্চ মাধ্যমিকের পর। এতদিন বাদে মনে হলো সার্টিফিকেটটা কাজে লাগাই। অ্যাপ্লাই করেছিলাম একটা কোম্পানিতে, ট্যুর গাইডের জব পেয়েছি। স্থায়ী ঠিকানা থাকবে না আর, ঘুরে বেড়ানোর শখটাকেই ভালোবাসা করে নিলাম। শহর ছেড়ে যাবার আগে সবটুকু তোকে বলে গেলাম। ও হ্যাঁ, তোর ওই গানের শোটা, ওটা কিন্তু তোকে যেতেই হবে। হ্যাঁ, শুধু তাই না, আরো অনেক দূর যেতে হবে তোকে। তুই গান গাইবার সময় তোর সেই মুখের উজ্জ্বলতা, সেই খুশি, এগুলো আমি না দেখতে পেলেও তোর মুখ থেকে যেন মুছে না যায়। ভালো থাকিস। যদি ভাগ্যে থাকে তাহলে আমাদের আবার দেখা হবে, কারণ কবি নাকি বলে গেছেন আমরা 1000 বছর ধরে পথ হাঁটছি এই পৃথিবীতে। আলভিদা বন্ধু, গুড বাই। চিঠিটা পড়ে জানলা দিয়ে বাইরে তাকালো রাহুল। বহুদিনের জমে থাকা জমাটি মেঘ থেকে যেমন প্রবল বৃষ্টি ঝরে পড়ে, সেই রকমই বৃষ্টি নেমেছে বাইরে। ওর চোখ বেয়েও জল নেমেছে। তার দুঃখ জমানোর শখটা বোধহয় চলেই গেল এবার। এতদিনের জমে থাকা দুঃখ ভেঙে প্রশান্তি নেমে আসছে ছাতার মতো। এই চিঠিটা না পেলে রাহুল হয়তো বুঝতেই পারত না যে সে পমকে ভালোবাসে, শুধু নিজেই বুঝে উঠতে পারেনি। পম ঠিকই বলেছিল, সে নিজেকেই বোঝে না। রাহুল এখন জানে তাদের দেখা হবেই। ফুরিয়ে যায়নি, কিচ্ছু ফুরিয়ে যায়নি, বরং শুরু হলো সবে। তাদের গল্পটা নতুনভাবে লেখা হবে আবার। তাই তাদের দেখা তো হতেই হবে, পৃথিবীর কোনো না কোনো প্রান্তে, যে কোনো একদিন, যে কোনো সময়। আর যতদিন তা না হয় ততদিন রাহুলের গিটারে বাজবে নাগরিক ক্লান্তিতে তোমাকে চাই, এক ফোঁটা শান্তিতে তোমাকে চাই। বহুদূর হেঁটে এসে তোমাকে চাই, এই জীবন ভালোবেসে তোমাকে চাই। ভালোবাসা আর ভালোবাসার মানুষগুলো বড়ই অদ্ভুত, বলুন। কি শুনলেন তো এই দুষ্টু মিষ্টি ভালোবাসার গল্পটি? আজ গল্প পাঠে ছিল কৌশিক, বাপনের চরিত্রে সুরঞ্জন, সুর, পম और নিরুপমার চরিত্রে পৌলমী, রাহুলের চরিত্রে সুবর্ণ, হ্যাপি, রোহিতের চরিত্রে কৌশিক, রিয়ার চরিত্রে শামিমা, পমের মায়ের চরিত্রে আমি, পূজা। গান ও গিটার কৌশিক, সুপর্ণা, সুর। শব্দ সংযোজন ও আবহ সৃষ্টিতে টিম অ্যানোনিমাস, অরিজিনাল মিউজিক সুর, প্রচ্ছদ অঙ্কনে অরিন্দম এবং সমগ্র পরিচালনা 99.8 গপ্প FM। আমাদের আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর আপনাদের আরও একটি কাজ কি, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নতুন গল্প এলে আপনাদের কাছে নোটিফিকেশনটি চটজলদি চলে আসে। আমরা খুব তাড়াতাড়ি ফিরব আবার নতুন একটি গল্প নিয়ে। তবে আজ এইটুকুই থাক। ততদিন
ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন 99.8 গপ্প FM। গল্প শুনুন ও শোনান। আমরা আবার খুব শীঘ্রই ফিরব নতুন একটি গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন 99.8 গপ্প FM। গল্প শুনুন ও শোনান। শুভরাত্রি।